স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বছরের প্রথম দিন নতুন বই পায়নি বেশিরভাগ শিক্ষার্থী, শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ। উদ্যোক্তা তৈরিতে জেলা উপজেলায় হবে বাণিজ্য মেলা, বললেন প্রধান উপদেষ্টা। শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল, কনকনে ঠান্ডায় ভোগান্তি বেড়েছে শ্রমিকদের। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন সব বই দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ। বুধবার প্রাথমিক ও মাধ্যমিকের বইয়ের অনলাইন সংস্করণ উদ্বোধনকালে তিনি একথা বলেন। উপদেষ্টার আশা, দেশে ছাপানো গুণগত মানের বই হাতে পেলে মন ভালো হয়ে যাবে শিক্ষার্থীদের। নতুন শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যে বিতরণের জন্য 40 কোটির বেশি বই ছাপানো হচ্ছে। দেশেই ছাপা হচ্ছে এসব বই। ছাপার কাজ শেষ না হওয়ায় নতুন বছরের প্রথম দিন সব শিক্ষার্থীকে নতুন বই দেয়া সম্ভব হয়নি। তাই সবার সুবিধার্থে বইগুলোর অনলাইন সংস্করণ উদ্বোধন করা হয়েছে। গত আড়াই মাসে পরিমার্জন করা 441টির মতো বই অনলাইনে পাওয়া যাবে। অনলাইন সংস্করণ উদ্বোধনকালে জানানো হয়, এবার ভালো মানের কাগজে বই ছাপা হচ্ছে। এই জানুয়ারির 1 তারিখে, আজকে 1 তারিখে যে সকল শ্রেণীর বই, সকল বিদ্যালয়ে অন্তত বই যাবে, এটি নিশ্চিত করা হয়েছে। সেই সাথে জানুয়ারির 5 তারিখের মধ্যে প্রাথমিকের বাকি সকল বই, 10 তারিখের মধ্যে মাধ্যমিকের প্রায় 8টি বই এবং 20 তারিখের মধ্যে সকল বই যাবে। শিক্ষা উপদেষ্টা জানান, এবার পাঠ্যপুস্তক বস্তুনিষ্ঠভাবে পরিমার্জন করা হয়েছে। অনেক ধরনের ষড়যন্ত্র রুখে দিয়ে বই ছাপার কাজ চলছে। আমাদের বইগুলো ছাত্রছাত্রীদের হাতে যে এখনই সব দিতে পারা গেল না, এজন্য আমি তাদের অভিভাবকদের কাছে এবং তাদের কাছে আমার আন্তরিকভাবে আমার দুঃখ প্রকাশ করছি। তবে এইটুকু সান্ত্বনা যে যখন বইগুলো পাবে তোমরা কমলমতি ছাত্রছাত্রীরা, সেই বইগুলো আগের থেকে সুন্দর দেখাবে এবং বছরের মাঝখানে পাতাগুলো ছিঁড়ে যাবে না। তিনি জানান, 5 জানুয়ারির মধ্যে 10ম শ্রেণীর বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে। শিক্ষা উপদেষ্টা বলেন, আগামীতে 9ম শ্রেণীতে শাখা পদ্ধতি তুলে দেয়া হবে। এই শাখাগুলো তুলে দেওয়া যায়, তুলে দিয়ে এখান থেকে সবগুলোকে ঐচ্ছিক করে দেওয়া যায়, যাতে করে একটা মানবিক বিষয় যে আছে সেও ইচ্ছা করলে যে বিজ্ঞান নিতে পারে, যাতে ভবিষ্যতে সে যে কোনো কিছু হতে পারবে। পরে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ এবং অবসর ও কল্যাণ সুবিধা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতিতে পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। উদ্যোক্তা তৈরিতে সারা দেশে বছর জুড়ে মেলার আয়োজন করা প্রয়োজন। এতে সম্ভাবনাময় তরুণ তরুণীদের সুযোগ দিতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাজধানীর পূর্বাঞ্চলে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধনকালে তিনি আরও বলেন, রপ্তানি প্রক্রিয়া আরও প্রসারিত করতে হবে। রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার আয়োজন করা হয়েছে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নতুন বছরের প্রথম দিন এই বাণিজ্য মেলা উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বাণিজ্য মেলার উদ্দেশ্য উদ্যোক্তা সৃষ্টি, যাতে তরুণ তরুণীদের একটি বড় অংশকে সম্পৃক্ত করতে হবে। আমাদেরকে আবার সেই সৃষ্টির সুরসুরিটা দেয়, এই মেলা একটা সুযোগ দেয় একজনেরটা দেখে আরেকজনের মাথায় সুরসুরি দেওয়া। এই সুযোগটা যেন আমরা গ্রহণ করতে পারি। অবাক কেন, অসংখ্য রকমের কাজ করে তরুণরা, এবং তরুণ বলতে আমি শুধু ছেলে তরুণদের কথা বলছি না, মেয়ে তরুণ, অসংখ্য কাজ। আপনাদের জানা আছে, আপনাদের প্রত্যেকে জানেন কে কী করে, ঘরে বসে শাড়ি বিক্রি করে। আগামীতে বছর জুড়ে দেশব্যাপী বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। বলতে পারেন যে এত লক্ষ লক্ষ ছেলে মেয়ে সারা দেশে করছে, আমরা কয়জনকে জায়গা দেবো এই মেলাতে? এটাও কোনো সমস্যা না। এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে, জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে, কার বুদ্ধি সবচেয়ে বেশি, এই উপজেলাতে কার বুদ্ধি বেশি।
ব্যবসায়ীদেরকে নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে দেশের রফতানি বাড়ানোর আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। রপ্তানি সেবা প্রদানকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক ও দ্রুততর সেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থার বিদ্যমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা সংক্রান্ত গ্যাপ নিরূপণের জন্য সার্ভে করা হচ্ছে। সকলের সম্মিলিত প্রয়াসে নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে আমাদের রপ্তানিকে আরও সমৃদ্ধ করতে হবে। মেলার আয়োজক বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য মতে এবার বাণিজ্য মেলায় ৩৬২টি স্টল ও পেভিলিয়ন রয়েছে। এর মধ্যে ৩৫১টি দেশীয় প্রতিষ্ঠানের আর বাকি ১১টি স্টল ৭টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের। এছাড়া জুলাই আগস্ট অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে বাণিজ্য মেলা প্রাঙ্গণে হবে জুলাই চত্বর, ৩৬ চত্বর ও তারুণ্যের প্যাভিলিয়ন। মেলায় প্রবেশের জন্য এবার রয়েছে ই-টিকিটের ব্যবস্থা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে হতাহতদের মধ্যে ২,২২৯ জনকে ৪৭ কোটি ৩২ লাখ টাকা সহায়তা প্রদান করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। বুধবার সংগঠনটির প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ব্যাংকে অনুদান সংগ্রহ হয়েছে ১০৯ কোটি ২০ লাখ টাকা। সংগঠনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, অনেকে চিকিৎসাপত্র জালিয়াতি করে সুযোগ সুবিধা নিতে আবেদন করেছে। এতে যাচাই বাছাই করে আহতদের সহায়তা প্রদানে দেরি হচ্ছে। আহতদের ক্যাটাগরিতে ভাগ করে প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়া হবে। এখন পর্যন্ত সর্বমোট ২,২২৯ জন পরিবারকে সাহায্য করতে পেরেছি। সকল আহত যারা ওই আমাদের আন্দোলনে অভ্যুত্থানে আহত হয়েছে ৩ থেকে ৪টা ক্যাটাগরি করব এবং যাদের সারা জীবন সহযোগিতা করার প্রয়োজন হবে তাদেরকে সারা জীবন সহযোগিতা করব। এই যে এখন ১ লক্ষ করে ফান্ড দিচ্ছি আহতদেরকে, এটা খুব দ্রুত ৩ লক্ষ করে দেওয়া হবে। এবং দ্বিতীয়ত শহীদ পরিবারকে আমরা যে ৫ লক্ষ করে দিয়েছি, এটা সরকারের পক্ষ থেকে যে বলা হয়েছে ৩০ লক্ষ, এটা এই সংখ্যায় হতে পারে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন থেমে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও নেওয়া উচিত বলে জানান তিনি। বুধবার জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঈন খান এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই আগস্ট আন্দোলন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, অর্থনৈতিক মুক্তির আন্দোলন। মঈন খান বলেন, ছাত্র জনতার সঙ্গে একাত্ম হয়ে জুলাই আগস্টের রাজপথে ছিল জাতীয়তাবাদী ছাত্রদল। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সভ্যতার আদি যুগ থেকে মানব সভ্যতা বিকশিত হয়েছে সংস্কারের মাধ্যমে। সংস্কার কোনোদিন থেমে থাকে না। আগে নির্বাচন, পরে সংস্কার, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। প্রচণ্ড শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল। সোমবার সকালে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বাতাসের আর্দ্রতা ৮৩%। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শহরে লোকজনের উপস্থিতি কমে যাওয়ায় দোকানগুলো খুলছে দেরিতে। কনকনে ঠান্ডায় ভোগান্তি বেড়েছে শ্রমিকদের। কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। শীতে কষ্ট বেড়েছে জেলার নদ নদীর তীরবর্তী চরাঞ্চলের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের। রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। আজ নওগাঁয় ১১.৮ ডিগ্রি আর দিনাজপুরে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গোপালগঞ্জে দুলাভাইয়ের কুলখানিতে আর যাওয়া হলো না আমেনা বেগমের। উল্টো নিজেই পাড়ি জমালেন না ফেরার দেশে। শুক্রবার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় প্রাণ হারান আমেনা বেগম সহ ৬ জন। মর্মান্তিক এই দুর্ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতদের পরিবার। রাজধানী ঢাকার জুরাইন থেকে প্রাইভেট কারে শুক্রবার সকালে দুলাভাইয়ের কুলখানি অনুষ্ঠানে গোপালগঞ্জ যাচ্ছিলেন আমিনা বেগম। সাথে ছিলেন তার ৩ মেয়ে রিহা, ইমি, আনিকা এবং আনিকার স্বামী সোহান ও শিশুপুত্র আইয়াজ এবং আইয়াজের ফুপু নাদিয়া। ২৭ ডিসেম্বর ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় টোল পরিশোধের জন্য অপেক্ষা করছিলেন তারা।
সামনে ছিল একটি মোটরসাইকেল ও মাইক্রোবাস। ঠিক তখনই বেপরোয়া গতিতে ব্যাপারী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস সজোরে ওই প্রাইভেট কারে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কার সহ সামনে থাকা মোটরসাইকেল ও মাইক্রোবাস দুমড়ে মুচড়ে যায়। এতে প্রাণ হারান 2 পরিবারের 6 জন। অ্যাক্সিডেন্টগুলোতে কম হয় এবং এই ঘটনা একটা সুস্থ তদন্ত কমিটি গঠন করে যেন সুস্থ তাদের বিচার করা হয়। স্পিড ব্রেকার ছিল পিছনে, ওই স্পিড ব্রেকারের ভিতরে ব্রেক পাড়া দেয় নাই, ওই ডাইরেক্ট চলে আসছে একদম টোল প্লাজার সামনে। দুর্ঘটনায় নিহত আমিনা বেগমের ভাই নুরুল আমিন বাদী হয়ে শনিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করলে সেই মামলায় প্রথমে চালক এবং তারপর বেপরোয়া পরিবহনের মালিককে গ্রেফতার করে পুলিশ। আমার সন্তান গেছে, কোন সরকার আওয়ামী লীগ বিএনপি এর সাথে যত সরকার আছে মানুষের রাস্তার নিরাপত্তার কোনো উন্নয়ন করে নাই, রাস্তা উন্নয়ন করছে। এদিকে শুক্রবার রাতে আমেনা, ইমি ও রিহার মরদেহ হাসপাতাল থেকে সিরাজদি খান নন্দনকোনা গ্রামে নিয়ে যাওয়া হয়। রাতেই গ্রামের কবরস্থানে পাশাপাশি তাদের সমাহিত করা হয়েছে। অপরদিকে শিশু আয়াসকে সমাহিত করা হয়েছে দাদার বাড়ি গোপালগঞ্জে। সোহান, অনামিকা ও নাদিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা তাৎক্ষণিকভাবে দেখেছি ওই সময় যে বেসিক্যালি তার কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না, গাড়িটি ফিটনেস ফেল করেছিল এবং গাড়িটির রুট পারমিটও এক্সপায়ার করেছিল 19 মার্চ 2024 তারিখে। হাইওয়ে পুলিশ বলছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের 15 কিলোমিটার সড়কে 2022 সালের জুন থেকে এ পর্যন্ত 990টি দুর্ঘটনা ঘটেছে। এতে 140 জন নিহত এবং 1450 জন আহত হয়েছে। দীপ্ত, বার্তাকক্ষ। আগামী দিনের বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে নির্বাচিত সরকার। তাই নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদেই সংস্কার হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামে বঞ্চিত ব্যবসায়ী ফোরামের উদ্যোগে C&F ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। আরও বলেন, বিএনপি সব সময় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো সহ সবকিছু দলীয়করণ করার বিপক্ষে। বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠান সহ প্রত্যেকটি জায়গায় দলীয়করণ করার কারণে দেশ আজকে ধ্বংসের এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এছাড়া শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেশে যে বিশাল পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনকে ধারণ করতে হবে। আগামী দিনের নির্বাচিত সরকার দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বলেও জানান তিনি। আমরা দিয়েছি সংস্কারের প্রস্তাব, এদেরকে আমরা দেখি এখন প্রত্যেকদিন সংস্কার ও শেখ হাসিনা যেরকম উন্নয়ন বলতো, এরা সংস্কার বলতেছে। আরে সংস্কার তো বহু আগে দিয়ে দিছি আমরা, তোমরা কি সংস্কার করবা? সংস্কার করতে হবে জনগণের মতামত নিয়ে। দেশের রাজনৈতিক অস্থিরতা, বন্যা, বিশ্বব্যাপী মন্দা সহ নানামুখী বা বিধিনিষেধের মধ্যেও কন্টেইনার ও খোলা পণ্য হ্যান্ডেলিংয়ে 2024 সালে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। তবে একই সময়ে প্রায় 6.5% কমেছে বন্দরে জাহাজের উপস্থিতি। দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান জানান, 2024 সালে চট্টগ্রাম বন্দরে মোট কন্টেইনার হ্যান্ডেলিং করা হয়েছে 32,75,000 এককের কিছু বেশি, যা গত বছরের তুলনায় প্রায় 2,24,000 একক বেশি। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, 2024 সালে প্রায় 5,055 কোটি টাকা রাজস্ব আয় করেছে বন্দর। জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে সমাবেশ করেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। বিকেলে জেলা আদালত চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা আলিফ হত্যা মামলায় আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এ সময় তারা আসামিদের গ্রেফতারে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। সমাবেশে চাঞ্চল্যকর এই মামলাটির দ্রুত তদন্ত কার্যক্রম শেষ করে বিচার প্রক্রিয়া শুরুর দাবি জানান। বছরের শুরুতে বই বিতরণ করা হয়েছে সারা দেশে। বই উৎসব না হলেও প্রতিষ্ঠানগুলো নিজ নিজ উদ্যোগে বই বিতরণ করেছেন শিক্ষার্থীদের মাঝে। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা, আর যারা বই পায়নি তারা সফট কপির মাধ্যমে পড়াশোনা চালিয়ে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বরিশালে গত কয়েক বছরের মতো এবারও বছরের প্রথম দিন সকাল সকাল অভিভাবকদের সাথে বিদ্যালয়ে যায় শিক্ষার্থীরা। তবে সবাই নতুন বই পায়নি। বইগুলো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছায়নি। জানুয়ারি মাসের মধ্যেই সবাই বই পাবে বলে জানান সংশ্লিষ্টরা। আমার অনেক ভালো লাগতেছে। সবার আগে আমি গণিত পড়ব। নার্সারির বই। আমি হলকে বাংলা, ইংলিশ, গণিত আর ধর্ম। আমরা জানুয়ারি মাসের মধ্যে একদম ক্লাস 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত সবগুলো বই আমরা বিতরণ করতে পারবো। এই বই ধীরে ধীরে আসবে এবং শিক্ষার্থীরা এবারে অত্যন্ত কোয়ালিটি ভালো কাগজে, অর্থাৎ নিউজ প্রিন্ট নয়, ভালো কাগজে মুদ্রণ হচ্ছে, বই তারা পেয়ে যাবে। চট্টগ্রামে বই উৎসব না হলেও বিভিন্ন বিদ্যালয়ে দেয়া হয়েছে নতুন বই। চট্টগ্রাম জেলায় এবছর বইয়ের চাহিদা 2,48,00,000, কিন্তু পেয়েছে মাত্র 2.5 লাখ বই, যা মোট চাহিদার 1%। বই পাইলে হয়তো বা ভালো হইতো, আমরা বাসায় বসে না থেকে হয়তো পড়তে পারতাম। আমরা এবার অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে গেলাম, বইগুলো সঠিক সময়ে হয়তো ছাপানো হয়নি। চতুর্থ পঞ্চম শ্রেণীর বই এখনো হাতে পাইনি। এছাড়া আমরা প্রাথমিক প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর বই আমরা পেয়েছি। ঢাকার সাভারের বিভিন্ন বিদ্যালয়ে শুধু ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। বছরের প্রথম দিন বই না পেয়ে হতাশ অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীরা। এখন বই দিলে ভালো লাগতো, বই দেয় নাই, কি করবো? এখন তো ম্যাডাম কইলো যে বই আসলে আমরা তো বই দেবো কালকের মধ্যেই। মনটা অনেক খারাপ হয়ে গেছে। বলছিল তো 1 তারিখে বই আসবে, অনেক খারাপ লাগতেছে, কিভাবে যে পড়বো। পটুয়াখালীতে প্রাথমিক পর্যায়ে সকল বিদ্যালয়ে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। অন্যরা একটিও পায়নি। ময়মনসিংহে বছরের শুরুতে যারা বই পেয়েছে তারা উচ্ছ্বসিত, অন্যদের মন খারাপ। জেলা প্রশাসক জানান, যারা বই পায়নি তারা সফট কপির মাধ্যমে পড়াশোনা চালিয়ে যেতে পারবে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। বরিশালে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে 2 গ্রুপের মারামারির ঘটনা ঘটেছে। সকালে নগরীর সদর রোডে জাতীয়তাবাদী ছাত্রদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি। দিনটিকে কেন্দ্র করে বরিশাল মহানগর ও জেলা ছাত্রদল পৃথক সমাবেশ ও র্যালি করে। এতে অংশ নেন ছাত্রদল, যুবদল সহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতারা। এ সময় তারা দলকে সংগঠিত করার পাশাপাশি আগামীতে জাতীয় নির্বাচনে বিজয়ের জন্য সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। দেশের বাইরের খবর। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে ক্ষমতা থেকে সরাতে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের তত্ত্বাবধানে একটি ষড়যন্ত্র হয়েছিল। এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট, যেখানে ষড়যন্ত্রে জড়িত ব্যক্তিদের বক্তব্য উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট মুইজ্জু চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে উদ্যোগী হন, পাশাপাশি বেইজিংয়ের সঙ্গে সামরিক সহযোগিতার চুক্তির জন্য তোড়জোড় শুরু করেন। এই পরিস্থিতিতে মালদ্বীপের বিরোধী নেতাদের সঙ্গে গোপনে যোগাযোগ শুরু করেন ভারতের গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা। কয়েক সপ্তাহের মধ্যেই তারা প্রেসিডেন্ট মুইজ্জুকে উৎখাতের একটি নীল নকশা প্রণয়ন করে। ষড়যন্ত্রের অংশ হিসেবে মালদ্বীপের বিরোধী রাজনীতিবিদেরা মুইজ্জুর দলের 40 জন আইন প্রণেতাকে ঘুষের প্রস্তাব দিয়ে অভিশংসনের চেষ্টা করেন। খেলার খবর। নিজেদের স্বাভাবিক ক্রিকেট খেলে অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে বলে বিশ্বাস করেন অধিনায়ক সুমাইয়া আক্তার। তবে ম্যাচ কম খেলায় ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা আছে কোচের। বিশ্বকাপে অংশ নিতে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তারা। নতুন বছরের প্রথম দিনই সকাল সকাল মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে নারী ক্রিকেটারদের মিলন মেলা, সঙ্গে বিসিবি কর্তারাও। উপলক্ষ অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপে খেলতে যাওয়া দলটির আনুষ্ঠানিক ফটো সেশন। মালয়েশিয়ার পথে রওনা হওয়ার আগে বেশ আত্মবিশ্বাসী অধিনায়ক। তবে লক্ষ্য নির্দিষ্ট করে নয়, বরং ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা নিয়ে খেলার কথা জানিয়েছেন তিনি। আমাদের টিম আলহামদুলিল্লাহ অনেক ভালো। যদি আমরা আমাদের রোলটা পালন করতে পারি, আমাদের টিম, আমি জানি আমার টিমের স্ট্রং জোন কি, তো আমরা যদি আমাদের স্ট্রং জোন নিয়ে ফাইট করি অবশ্যই ভালো কিছু হবে দিন শেষে। আমাদের ফার্স্ট টার্গেট, আমরা অস্ট্রেলিয়া হোক যেই হোক, আমরা আমাদের খেলাটা খেলে আমরা মনে করি না যে অস্ট্রেলিয়া এগেনস্ট, ওরা অ্যাটলিস্ট ভয় পাবে যে আমরা বাংলাদেশ টিমের যে গ্রুপ, ওই গ্রুপে পড়ছি। অধিনায়কের আত্মবিশ্বাসের সাথে অনেকটাই একমত দলের কোচ সারোয়ার ইমরানও। আমার ফিল্ডিং, বোলিং এগুলো মোটামুটি আমি বলবো যে টপ গ্রেডে ধরতে পারেন। ব্যাটিংটা এখনো আমরা
ভালো ব্যাটিং করে কিন্তু এক্সপিরিয়েন্স কম, ম্যাচ খেলার T20 খেলার এক্সপিরিয়েন্স কম, সেই হিসাবে আমি বলবো যে ব্যাটিংটাকে একটু করে রাখছি। তারপরেও আমরা লাস্ট 2 মাস ধরে প্র্যাকটিস করে একটা অবস্থায় টিমকে নিতে পেরেছি। আগামী 18 জানুয়ারি থেকে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে 13 দলের এ আসর। বাংলাদেশ খেলবে ডি গ্রুপে। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বছরের প্রথম দিন নতুন বই পায়নি বেশিরভাগ শিক্ষার্থী, শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ। উদ্যোক্তা তৈরিতে জেলা উপজেলায় হবে বাণিজ্য মেলা, বললেন প্রধান উপদেষ্টা। শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল, কনকনে ঠান্ডায় ভোগান্তি বেড়েছে শ্রমিকদের। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।